সারা দেশে বাজছে ভোটের বাদ্য, বাকি আর 3 দিন। শেষ মুহূর্তে ভোটারদের মন জয় মরিয়া প্রার্থীরা। পটুয়াখালীতে বিএনপি জামায়াত সংঘর্ষে আহত 40। এবার গেম চেঞ্জার হবেন 4.5 কোটি তরুণ ভোটার। 28% ভোটার বদলে দিতে পারেন অনেক অঙ্ক। ভোটের মাঠে 1051 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, যৌথ বাহিনীর টহল জোরদার। দুর্গম ভোট কেন্দ্রে পাঠানো হচ্ছে ব্যালট সরঞ্জাম। নকল সিল বানাতে গিয়ে ধরা পড়েছে ধর্মের নামে বিভ্রান্তি ছড়ানো গোষ্ঠী, বললেন তারেক রহমান। ভোট নিয়ে ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান। ঢাকায় একদিনের 7 পথসভা। নির্বাচিত হলে ঐক্যবদ্ধ সরকার গঠন করবে জামায়াত। 15 বছর যারা পালিয়েছিল তারাই এখন চাঁদা ও মামলাবাজি করছে, মন্তব্য দলটির আমিরের। এবং নাম আর পোশাক বদলের পাশাপাশি র্যাবের কার্যক্রমেও সংস্কারের সিদ্ধান্ত। কঠোর জবাবদিহিতায় জোর বিশেষজ্ঞদের। ভোটের বাকি আজ নিয়ে 3 দিন। সারা দেশে বাজছে ভোটের বাদ্য। সে সময়ের প্রচারণা তুঙ্গে। অলিতে গলিতে ভোটারের কাছে ছুটছেন প্রার্থীরা, আর ভোটাররা মেলাচ্ছেন নানা অঙ্ক। হাতে মাত্র কয়েকটা দিন, রাজধানী জুড়ে বিরামহীন ভোটের প্রচারণা। পাড়া মহল্লায় প্রার্থীদের সরাসরি কাছে পেয়ে খুশি সাধারণ ভোটাররা। প্রার্থীদের প্রতিশ্রুতির জবাবে জানিয়ে দিচ্ছেন নিজেদের চাহিদাও। প্রার্থীদের অঙ্গীকারের পাশাপাশি ভোটের প্রচারণায় নিয়ম ভাঙার অভিযোগ উঠেছে অনেক জায়গায়। নিজ নির্বাচনী এলাকায় ঢাকা 9 আসনের বিএনপির প্রার্থী হাবিবুর রশিদ হাবিবের দাবি, রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রেখে প্রচারণা চালাচ্ছেন তিনি। রাজধানীর ফার্মগেটে নির্বাচনী প্রচারণায় 11 দলীয় জোটের ঢাকা 12 আসনের জামায়াতের প্রার্থী সাইফুল আলম খান মিলন জানান, নির্বাচনে তার দল ভোটারদের অভূতপূর্ব সাড়া পাচ্ছে। এদিকে ঢাকা 8 আসনে জনসংযোগে নাসিরউদ্দিন পাটোয়ারি অভিযোগ করেন, শাপলা চত্বরের গণহত্যায় মির্জা আব্বাসেরও দায় আছে। যে আব্বাসে যদি আসনে না দাঁড়াইতো আমি তারপরও হলে ওনার এগুলা নিয়ে বলতাম। উনি তো ঢাকার একটা গ্যাংস্টার, আপনি তো জানেন। দুনিয়ার সব ঢাকাতে আকাম কুকাম করে বেড়ায়, সন্ত্রাসী কাজ করে বেড়ায়। ওনার কারণে তো শাপলা চত্বরে এত ভাই শহীদ হলো। উনি যদি ওই দিন অ্যাটেন্ড করতো তাহলে তো এই ধরনের ঘটনা ঘটতো না। এদিকে 2008 সালের মতোই নির্বাচনকে ম্যানিপুলেট করা হচ্ছে অভিযোগ একই আসনের বিএনপি প্রার্থী মির্জা আব্বাসের। আমার প্রচারণা এবং সমর্থন আমি যথেষ্ট সাড়া পাচ্ছি, আলহামদুলিল্লাহ। যেহেতু আমি এলাকার ছেলে, এলাকার মানুষ আমাকে যথেষ্ট সাপোর্ট দিচ্ছে। আমি আশঙ্কা করছি যেটা আওয়ামী লীগের মতো 2008 সালে যেটা হয়েছিল সেভাবে নির্বাচনকে ম্যানিপুলেট করার চেষ্টা করতেছে। রাজনীতির প্রতিহিংসা ভুলে ঢাকা 6 আসনে অনন্য নজির গড়লেন বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন ও জামায়াত মনোনীত প্রার্থী আব্দুল মান্নান। সন্ধ্যায় ঢাকা 6 আসনে বিএনপির প্রার্থী ইশরাক হোসেনের বাসায় যান জামায়াতের প্রার্থী। এখানে কোনো লজ্জারও কিছু থাকবে না, হার হতেই পারে, তাতে করে তো সব জীবন শেষ হয়ে যাচ্ছে না। মানুষ ওইটা ডেসপারেট হয়ে যায় যে সব মনে হয় গেল, কারচুপিতে যায়। সেটা আসলে হওয়া উচিত না। আমরা একসাথে কাজ করব। জয় পরাজয় আল্লাহ নির্ধারণ করবেন, জনগণ এখানে ভোট দিবে, যেই জিতুক আমরা একসাথে কাজ করব। বিভিন্ন দলের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীরাও চালাচ্ছেন প্রচারণা। পাল্টাপাল্টি অভিযোগ আর নগরের বিভিন্ন সমস্যা সমাধানের প্রতিশ্রুতির ফুলঝুরি তাদের কণ্ঠেও। শুভ খান, ডিবিসি নিউজ, ঢাকা। কে কাকে ছাড়িয়ে যাবে সেই প্রতিযোগিতায় সবাই নেমেছেন সর্বশক্তি নিয়ে। সকাল থেকে রাত পর্যন্ত চলছে মাইকিং, মিছিল, পথসভা আর উঠান বৈঠক। প্রচারণার উত্তাপের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে অভিযোগ আর পাল্টা অভিযোগও। ভোটারদের মন জয়ে প্রার্থীদের প্রতিশ্রুতি ঝুলি যেন ফেটে পড়ছে। কোথাও উন্নয়নের স্বপ্ন, কোথাও কর্মসংস্থান, আবার কোথাও পরিবর্তনের ডাক। রবিবার বিকেলে পঞ্চগড়ের দেবীগঞ্জে জনসভায় বিএনপি মহাসচিব যারা স্বাধীনতায় বিশ্বাস করেনি তাদের কাছে বাংলাদেশ নিরাপদ থাকবে কিনা সে প্রশ্ন তোলেন। বাংলাদেশের মানুষ কোনদিনই সেই দলকে সমর্থন করবে না যে দল আমার স্বাধীনতায় বিশ্বাস করে না। যারা স্বাধীনতায় বিশ্বাস করেনি তাদের কাছে কি বাংলাদেশ নিরাপদ হতে পারে? তাদের হাতে তাদের দায়িত্ব কিভাবে নিতে পারে? খুলনা 5 আসনে জামায়াতের প্রার্থী অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার ও রংপুর 2 আসনে জামায়াতের প্রার্থী এটিএম আজহারুল ইসলাম নির্বাচনের প্রচারণায় অন্যায় অশান্তি থেকে মুক্তি পেতে দুর্নীতিগ্রস্ত ঋণ খেলাপিদের বয়কটের আহ্বান জানান। আমরা মানে 18 কোটি মানুষ, আমরা এক দেশের নাগরিক, আমরা বাংলাদেশি।
আমরা সবাইকে মিলে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। আমরা এবার একটা পরিবর্তন চাই। সেই পরিবর্তনের অর্থ হলো গত 54 বছরে যে 3টি দল রাষ্ট্র শাসন করেছে তাদেরকে আমরা আর চাই না। ফেনীর দাগনভূঞায় নির্বাচনী জনসভায় ভোট কেন্দ্রে পাহারা দেওয়ার আহ্বান জানান ফেনী 3 আসনে বিএনপির প্রার্থী আব্দুল্লাহ আওয়াল মিন্টু। ততক্ষণ পর্যন্ত ভোট গণনা করে ভোটার গণনা স্লিপ হাতে না পায় আমাদের যে প্রতিদ্বন্দ্বী পার্টি তারা কেউ যেন অপকৌশল করে আমাদের ভোটের অধিকার হরণ করতে না পারে। সিরাজগঞ্জে 11 দলীয় জোটের জনসভায় হাসনাত আব্দুল্লাহ ভোট কেন্দ্র দখলের চেষ্টা হলে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। আপনারা ভোট কেন্দ্র দখল করার কোনো চেষ্টা করেন, আপনারা বাড়ি ফিরে যেতে পারবেন না। আপনারা মা বাবার দোয়া নিয়ে, সন্তান স্ত্রী থেকে দোয়া নিয়ে ভোট কেন্দ্র আসবেন, এটা হবে আপনাদের আখেরি দিন। সিলেট 4 আসনে বিএনপির প্রার্থী আরিফুল হক চৌধুরী প্রশাসনের কেউ কেউ বিশেষ প্রার্থীর পক্ষে কাজ করছেন বলে অভিযোগ করেন। আর সিলেট 3 আসনে বিএনপির প্রার্থী এম এ মালিক নির্বাচিত হলে এলাকার উন্নয়নের আশ্বাস দেন। রাস্তাঘাটের উন্নয়ন, এই এলাকার উন্নয়ন, বিএনপির সরকার আসলে সবসময় উন্নয়ন হয়েছে কিনা? যারা ইসলাম কায়েম করতে চায় তারা ইসলামের বিরুদ্ধে মানুষের বিভ্রান্তি সৃষ্টি করে চাইতেছে ফায়দা নেওয়ার জন্য। সিরাজগঞ্জের জনসভায় খেলাফত মজলিসের মহাসচিব মামুনুল হক বলেন, যারা জুলাই শহীদ ও আহতদের সাথে গাদ্দারি করবে ইতিহাস তাদের ক্ষমা করবে না। কোন ব্যক্তি, দল, গোষ্ঠী, জোটের ভাগ্য করার জন্য নয়, আমাদের ঐক্য বাংলার 18 কোটি মানুষকে তাদের প্রাপ্য অধিকার বুঝিয়ে দেওয়ার জন্য। বিএনপি নির্বাচিত হলে বৈষম্য ও নিরাপত্তাহীনতা দূর করার আশ্বাস দেন শহীদপুর 3 আসনে বিএনপির প্রার্থী মিয়া নুরুদ্দিন অপু। খালিদ হাসান, ডিবিসি নিউজ ডেস্ক। পটুয়াখালীর বাউফলে জামায়াতে ইসলামী ও বিএনপির কর্মী সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে দুই পক্ষের অন্তত 40 জন আহত হয়েছেন। রবিবার দুপুর 1:30টার দিকে চন্দ্রদ্বীপ ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ডে সংঘর্ষের সূত্রপাত হয়। পরে বিকেল 3:45টার দিকে পৌর শহরে ফের উভয় দলের কর্মী সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। অভিযোগ, চন্দ্রদ্বীপ ইউনিয়নে জামায়াতের সমর্থকরা প্রচারণা চালানোর সময় একজন ভোটারকে 500 টাকা দেন। ঘটনাস্থলে উপস্থিত বিএনপির এক কর্মী ভিডিও ধারণ করলে জামায়াতের কর্মীদের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। খবর পেয়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। পরে পৌর শহরে বিক্ষোভ মিছিল করেন জামায়াত ইসলামের কর্মীরা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন এলাকায় বিএনপির এক কর্মীকে ধাওয়া দেওয়ার পর বিএনপির নেতাকর্মীরা সংঘবদ্ধ হয়ে পাল্টা ধাওয়া দেন। ফের শুরু হয় সংঘর্ষ। এই ঘটনার জন্য বিএনপিকে দায়ী করে বিচারের দাবিতে বাউফল থানা ঘেরাও করেন জামায়াতের কর্মী সমর্থকরা। এবারের নির্বাচনে গেম চেঞ্জার হতে পারেন 4.5 কোটি তরুণ ভোটার, যা মোট ভোটারের 28%। এই তরুণরা দলের চেয়ে যোগ্য প্রার্থীকে এগিয়ে রাখছেন নানা সমীকরণে। রাজনৈতিক বিশ্লেষকরাও মনে করেন জনবান্ধব প্রতিনিধিকেই বেছে নেবেন তরুণরা। শহর থেকে গ্রাম সবখানে বইছে নির্বাচনী হাওয়া। যোগ্য প্রতিনিধি বাছাইয়ের হিসাব নিকাশে ব্যস্ত ভোটাররা। অভিজ্ঞতার পাশাপাশি এবার তরুণ ভোটাররা সমানতালে সক্রিয়। প্রার্থীর পক্ষে কর্মী সমর্থকরা ছুটে যাচ্ছেন তাদের দুয়ারে। বিরামহীন ছুটে চলার গন্তব্য একটাই, তরুণদের মন জয়ের চেষ্টা। আমরা তো মোটামুটি ডোর টু ডোর গেছি এবং যাওয়া হচ্ছে। হামিদ ভাইকে সকল স্তরের লোকই তাকে ভালোবাসে। দিন রাত এক করে ভোটারদের মন জয়ে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরাও। কোরা নাড়ছেন ভোটারদের দুয়ারে, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি, গুরুত্ব দিচ্ছেন তরুণ ও নারী ভোটারদের চাওয়াকে। ইনশাআল্লাহ ঢাকা 11 আসনের জনগণ 12 ফেব্রুয়ারির ভোটে বিপুল ভোটে ধানের শীষের বিজয়ী করবে। সনাতন ধর্মের লোকজন তারা আমাকে নিয়ে মিছিল করেছে, আমার জন্য ক্যাম্পিং করেছে। ইয়াং জেনারেশনের সাথে আমি মিলামিশা করেছি, কনসাল্ট প্রোগ্রাম করেছি কিছুদিন আগে। কিছু জায়গায় ক্যাম্পিংও তারা করেছে, তারা আমাদেরকে ভোটটা দিবে। এই নির্বাচনকে সফল করতে হলে, এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হলে দলীয় নির্বাচনী ঐক্যকে বিজয়ী করা ছাড়া কোনো বিকল্প নেই। এবারের নির্বাচনে গেম চেঞ্জার হতে পারে 4.5 কোটি তরুণ ভোটার। জনবান্ধব প্রতিনিধিকে বেছে নিতে উন্মুখ হয়ে আছে তাদের বড় একটা অংশ, যাদের ভোট বদলে দিতে পারে প্রার্থীর জয়ের হিসেব নিকেশ। চাঁদাবাজ তো বেড়েই গেছে, এমন হইতেছে যে মানুষের মাইরা পারে না চাঁদাবাজ নিতেছে। হক না মেরে খায় বা মানুষের যদি হ্যাসেল না করে বা না করে,
এরকম টাইপের একটা সরকার চাই। তরুণ সমাজ কেন্দ্রিক যাদের ইশতেহারগুলো আছে তো আমরা তাদেরকে চুজ করতেছি। একটা ফ্যাসিবাদী শক্তি গেছে, নতুন একটা ফ্যাসিবাদী শক্তি তৈরি হওয়ার চেষ্টা করতেছে। দিন শেষে ওই জেলাও সেই কদই রয়ে গেছে। কিন্তু নারী এবং পুরুষের মধ্যে ভেদাভেদ করবে না। যোগ্য প্রার্থী চাই একজন, যাতে দেশের দারিদ্রতা দূর হোক, বেকারত্বটা অনেক দূর হোক, তরুণ প্রজন্ম অনেক আগায় যাক। ইসির হিসেব মতে মোট ভোটার 12,76,95,183 জন। এর মধ্যে 18 থেকে 21 বছর বয়সী ভোটার 71,99,707 জন। 22 থেকে 25 বছর বয়সী ভোটার 1,11,53,183 জন। 26 থেকে 29 বছর বয়সী ভোটার 1,15,89,083 জন। এছাড়া 30 থেকে 33 বছর বয়সী ভোটার 1,46,47,441 জন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এবারের নির্বাচনে তরুণ, নারী ও সংখ্যালঘু ভোটারদের আকৃষ্ট করার উপরেই নির্ভর করছে প্রার্থীদের জয় পরাজয়। তরুণরা তাদের প্রধান প্রত্যাশাই থাকবে যে ওই পরিবর্তন বলতে আমি আসলে সংস্কারকেই বলেছি, যে সংস্কারগুলো তারা রাষ্ট্রের সংস্কার দেখতে চায়, তাই না? তো এই সংস্কারটা তো তারা যদি না পায় তাহলে তাদের আশাভঙ্গ হবে এবং তারা হতাশ হবে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কারা পড়বেন জয়ের মালা, তা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে চলছে চুলছেড়া বিশ্লেষণ। কারণ এবারের নির্বাচনে নারী ও তরুণ ভোটাররা অন্যতম একটা ফ্যাক্ট। তারা বলছেন দুর্নীতিমুক্ত সমাজ দেখতে চান তারা, আর সেজন্য ক্লিন ইমেজের প্রার্থীকেই নির্বাচনে ভোট দিয়ে বেছে নিতে চান তারা। অজিত সরকার, ডিবিসি নিউজ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে মাঠে নেমেছেন 1051 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। 14 ফেব্রুয়ারি পর্যন্ত তারা ভোটের মাঠে থাকবেন। একই সঙ্গে নির্বাচনী দায়িত্ব শুরু করেছে যৌথ বাহিনী। এদিকে জেলা, উপজেলা এবং কিছু দুর্গম ভোট কেন্দ্রে ব্যালট ও নির্বাচনী সরঞ্জাম পাঠানো হচ্ছে। ভোটের অপেক্ষায় বাংলাদেশ। উৎসবমুখর নির্বাচন আয়োজনের জোর প্রস্তুতি নিচ্ছে কমিশন। এরই মধ্যে স্থানীয় প্রশাসন ও দুর্গম ভোট কেন্দ্রে পৌঁছানো হচ্ছে ব্যালট ও নির্বাচনী সরঞ্জাম। রবিবার দুপুর থেকে নোয়াখালী, হবিগঞ্জ ও কুমিল্লায় জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে সরঞ্জাম পাঠানো হয় উপজেলাগুলোতে। ভোট গ্রহণের আগের দিন পাঠানো হবে কেন্দ্রে কেন্দ্রে। দুর্গম এলাকা বিবেচনায় বান্দরবানের থানচির 6টি ও রাঙামাটির 12টি কেন্দ্রে হেলিকপ্টারে পাঠানো হয়েছে ব্যালট পেপার ও ভোট গ্রহণের অন্যান্য সরঞ্জাম। সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে মাঠে 1051 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। 14 ফেব্রুয়ারি পর্যন্ত তারা ভোটের মাঠে থাকবেন। খুলনায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে নগরীর বিভিন্ন এলাকায় টহল দিচ্ছে যৌথ বাহিনী। আপনারা নির্বাচনে একদম ভয় ভীতিহীন অবস্থায় আপনার নির্বাচনে পার্টিসিপেট করবেন, আর আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে স্বাভাবিক থাকে এই কারণে আমাদের এই যৌথ পেট্রোলের আয়োজন করা, এবং এইটা একটা রেগুলার প্রসেস, এটা কন্টিনিউ থাকবে। এদিকে নির্বাচন সামনে রেখে আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে ভোলায় যান নৌবাহিনী প্রধান। জানান, নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে নৌবাহিনী। নির্বাচনের পরবর্তী 2 থেকে 3 দিন পর্যন্ত আমরা সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যদেরকে সাথে নিয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করব, যাতে দুর্গম অঞ্চলেও কোনো প্রকার সহিংসতার ঘটনা না ঘটে, বিশৃঙ্খলার ঘটনা না ঘটে। সাতক্ষীরা সহ 3 জেলায় মোতায়েন করা হয়েছে 35 প্লাটুন বিজিবি। হাবিবুর রহমান, ডিবিসি নিউজ ডেস্ক। ভোট কেন্দ্রের 400 গজের মধ্যে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করা যাবে না, এমন নিষেধাজ্ঞা দিয়ে রিটার্নিং কর্মকর্তাদের কাছে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। এতে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোট কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার, পুলিশ ইনচার্জ, দায়িত্বে থাকা আনসার সদস্য ছাড়া কেউ মোবাইল ফোন নিয়ে কেন্দ্রের 400 গজের মধ্যে প্রবেশ করতে পারবেন না। এদিকে 299 আসনে 10 ফেব্রুয়ারি থেকে 655 জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে ইসি। নির্বাচন ঘিরে অপরাধ ও আচরণবিধি ভাঙলে তাৎক্ষণিক সাজা দিতে পারবেন তারা। নকল সিল বানাতে গিয়ে ধরা পড়েছে ধর্মের নামে বিভ্রান্তি ছড়ানো গোষ্ঠী। এমন মন্তব্য করে ভোট নিয়ে ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রবিবার ঢাকা উত্তরের 7টি স্থানে নির্বাচনী পথসভায় যোগ দিয়ে কথা বলেন তিনি। ঢাকা শহরকে নিরাপদ ও পরিবেশ বান্ধব করে গড়ে তোলার অঙ্গীকার করে বিএনপি চেয়ারম্যান বলেন, এবারের নির্বাচন হবে মানুষের ভাগ্য উন্নয়ন আর দেশ পুনর্গঠনের। ঢাকা 17 আসনের নিজ নির্বাচনী এলাকায় ইসিবি চত্বরে বিকেল 3:45টার দিকে পথসভায় যোগ দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এলাকাবাসী কেমন আছেন?
সংক্ষিপ্ত বক্তব্যে তিনি প্রতিশ্রুতি দেন বিএনপি সরকারে গেলে ঢাকাকে নিরাপদ ও পরিবেশ বান্ধব শহর হিসেবে গড়ে তোলা হবে। আমরা একটি সুন্দর শহর গড়ে তুলতে চাই, যেই শহরের মানুষ বুক ভরে শ্বাস নিতে পারবে। আমরা সমগ্র ঢাকা শহরে অন্তত 40টি খেলার মাঠ তৈরি করবো ইনশাআল্লাহ। পরে ঢাকা 16 আসনে পল্লবী লাল মাঠে জনসভায় যোগ দেন তারেক রহমান। এলাকার জলাবদ্ধতা ও আবাসন সমস্যা সমাধানের পাশাপাশি দুর্নীতিমুক্ত দেশ গড়ার অঙ্গীকার করেন তিনি। দুর্নীতি এবং আইন শৃঙ্খলা রক্ষা যে কোনো মূল্যে জনগণের জন্য, এই দেশের জন্য আমরা নিশ্চিত করব, এটি আমাদের সর্বোচ্চ সিদ্ধান্ত। এরপর মিরপুর 10 নম্বরে ঢাকার আরেক আসনের আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে জনসভায় অংশ নেন বিএনপি চেয়ারম্যান। বলেন, আসছে নির্বাচন হবে দেশ পুনর্গঠনের। ধানে শীষে ইনশাল্লাহ ভোট দিয়ে দেশ পুনর্গঠনের সুযোগ দেন, এতটুকু আমি আপনাদেরকে বলতে পারি। বিএনপি যেমন অতীতে সকল সময় দেশ এবং দেশের মানুষের সাথে ছিল, ইনশাল্লাহ আগামী দিনেও দেশ এবং দেশের মানুষের পাশে বিএনপি থাকবে। ইশতেহার বাস্তবায়নে নানা দিক তুলে ধরার পাশাপাশি ধানের শীষে ভোট চান বিএনপি চেয়ারম্যান। নানা প্রতিশ্রুতি তুলে ধরার পাশাপাশি সতর্ক ভোট নিয়ে ষড়যন্ত্রের বিষয়ে। ধানের শীষের জন্য ভোট চেয়ে এছাড়া ঢাকা 14, ঢাকা 13 এবং ঢাকা 11 ও 12 আসনে পথসভায় অংশ নেন তারেক রহমান। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। নির্বাচিত হলে কোনো দলীয় নয়, ঐক্যবদ্ধ সরকার গঠন করবে জামায়াত, এমনটি জানিয়ে দলটির আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, আর ফ্যাসিবাদী কায়দায় দেশ চলবে না, জাতি আর কোনো হুমকি থামকি পরোয়া করে না। রাজধানীতে নির্বাচনী প্রচারণায় এসব কথা বলেন তিনি। তার অভিযোগ, 15 বছর যারা পালিয়েছিল তারাই এখন চাঁদাবাজি ও মামলাবাজি করছে। ক্ষমতা গেলে দুর্নীতির টুটি চেপে ধরা হবে। রবিবার সন্ধ্যায় নিজ নির্বাচনী এলাকা ঢাকা 15 আসনের রাজধানীর কাফরুলে গণসংযোগ করেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় তিনি বলেন, কোনো বাধা মানুষকে ভোট দেয়া থেকে বিরত রাখতে পারবে না। জামাত নির্বাচিত হলে গঠন করা হবে ঐক্যবদ্ধ সরকার। 11টি দল আমরা একসাথেই নির্বাচন করছি। আমাদের স্লোগান হচ্ছে ঐক্যবদ্ধ বাংলাদেশ। আমরা বিশ্বাস করি এই বীর জাতি আগামীতে কোনো বাধা মানবে না, কারণ গুলি মোকাবেলা করাই তো জাতি এই 12 তারিখের দিকে আসছে। কাজেই কোনো বাধা ইনশাল্লাহ মানুষের ভোট দান থেকে বিরত রাখতে পারবে না ইনশাল্লাহ। এর আগে রাজধানীর বাড্ডায় নির্বাচনী 11 দলীয় জোটের জনসভায় যোগ দেন জামায়াতে আমির। সেখানে ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, খেলাফত মজলিসের আমির মামুনুল হক, জোটের অন্যান্য নেতারা। এ সময় ভোটের আগে বিভিন্ন দলের প্রতিশ্রুতির কড়া সমালোচনা করেন জামায়াতে আমির। 10 টাকা শেয়ার ধরে চালকে এখনো পেটের ভিতর গরম রয়েছে, ফাঁপা যায়নি। এই সব কার্ড হইল ভুয়া কার্ড। যেমন 10 টাকা দরের চালের আশ্বাসটা ছিল ভুয়া, এই কার্ডগুলো হইল সেই রকম ভুয়া। এইসব ভুয়া কার্ডকে আগামী 12 তারিখ জনগণ ইনশাল্লাহ লাল কার্ড দেখাবে। জামাতের নেতৃত্বে 11 দলীয় জোট ক্ষমতায় গেলে বাংলাদেশে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার ঘোষণা দেন ডাক্তার শফিকুর রহমান। তুষার আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 18 আসনে প্রতিদ্বন্দ্বিতা থেকে নিজেকে প্রত্যাহার করার ঘোষণা দিয়েছেন নাগরিক ঐক্যের প্রার্থী ও দলটির সভাপতি মাহমুদুর রহমান মান্না। রবিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া পোস্টে তিনি এই ঘোষণা দেন। নির্বাচনী এলাকার বিশালতা এবং নির্বাচনের খরচ চালাতে অপারগতা জানিয়ে এই সিদ্ধান্ত জানান ডাকসুর সাবেক ভিপি মান্না। বগুড়ায় অবস্থানের কথা জানিয়ে মান্না লেখেন, ঢাকা 18 এবং বগুড়া 2 আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছিলাম, কিন্তু ঢাকা 18 একটি অত্যন্ত বিশাল নির্বাচনী এলাকা। প্রায় 6.5 লাখ ভোটারের এই এলাকায় নির্বাচন পরিচালনা করা অত্যন্ত ব্যয়বহুল, যা আমার পক্ষে এই মুহূর্তে নির্বাহ করা সম্ভব নয়। এই প্রেক্ষিতে আমি ঢাকা 18 এর নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থেকে নিজেকে প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছি। কালো পোশাকে র্যাবকে আর দেখা যাবে না, পরিবর্তন হচ্ছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব নামটিও। পুলিশের বিশেষায়িত এই বাহিনীর নতুন নাম হচ্ছে স্পেশাল ইন্টারভেনশন ফোর্স SIF। নাম এবং পোশাকের পাশাপাশি বাহিনীটির কার্যক্রমেও সংস্কার আনার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। তবে এই পরিবর্তনের ফলশ্রুতিতে র্যাবের বিতর্কিত ইমেজ কতটা বদলাবে তা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে। অপরাধ বিশেষজ্ঞদের মতে, কার্যক্রমে পরিবর্তনের পাশাপাশি বাহিনীটির নেতৃত্ব কঠোরভাবে জবাবদিহি নিশ্চিত করলে আস্থা ফিরবে। সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে 2004 সালে বিএনপি জামায়াত জোট সরকারের আমলে পুলিশের বিশেষ ইউনিট হিসেবে গঠিত হয় র্যাব। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বেশ কয়েকটি সফল অভিযানে স্বল্প সময়ের মধ্যে এই এলিট ফোর্স সাধারণ মানুষের কাছে নিজেদের অবস্থান সুদৃঢ় করে নেয়।
এরপর হঠাৎ করেই বিপথে পা বাড়ায় ফোর্সটি। কথিত ক্রসফায়ার ও বন্দুকযুদ্ধের নামে শত শত বিচার বহির্ভূত হত্যার অভিযোগে সংস্থাটি বিতর্কে জড়িয়ে পড়ে। সমালোচনার ঝড় ওঠে সারা দেশে। পতিত সরকারের সময় সেই অভিযোগ পাহাড় সময় হয়ে ওঠে। আলোচিত সেসব ঘটনার মধ্যে রয়েছে 2011 সালের 23 মার্চ বিকেলে ঝালকাঠির রাজাপুরে র্যাবের অভিযানে লিমন হোসেন গুলিবিদ্ধ হন। তবে লিমনের দাবি তাকে ধরে নিয়ে পায়ে গুলি করা হয়। 2014 সালের 27 এপ্রিল নারায়ণগঞ্জের 7 জনকে অপহরণ ও পরে 7 খুনের মামলায় জড়িয়ে পড়ে সংস্থাটি। এছাড়া 2018 সালের 26 মে রাতে কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ রোডে মাদক বিরোধী অভিযানে ফোর্সটির ক্রসফায়ারে নিহত হন টেকনাফ যুবলীগের সাবেক সভাপতি ও কাউন্সিলর একরামুল। 2021 সালের ডিসেম্বরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্র র্যাব ও সংস্থাটির কয়েকজন কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা আরোপ করে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে উঠে আসে একরামুলের বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনাটি। মূলত এরপর দৃশ্যত কমে আসে ক্রসফায়ার। গুম সংক্রান্ত তদন্ত কমিশনের কাছ থেকেও আসে একই সুপারিশ। এরপর আশা নিরাশার দোলাচলে দুলতে থাকে র্যাবের ভবিষ্যৎ। সংস্থাটি বহাল রেখে নামে আসে পরিবর্তন। 3 ফেব্রুয়ারি আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠকে স্পেশাল ইন্টারভেনশন ফোর্স SIF নামকরণ করে সরকার। র্যাবের যে নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স SIF, এটা সুপারিশ করেছে এবং মাননীয় প্রধান উপদেষ্টা এটা অনুমোদন দিয়েছে। নাম ও পোশাক বদলালেই কি র্যাবের দীর্ঘদিনের অপবাদ ঘুচবে, এমন প্রশ্ন ছিল এই বিশ্লেষকের কাছে। ইন্টারনালি যারা অপরাধ করবে তাদেরকে যখন বিচারের কাছে সুপর্দ না করবেন, তাদেরকে যখন আপনি জাস্টিসের মুখোমুখি না করবেন, তাহলে কিন্তু শুধুমাত্র পোশাক পরিবর্তন এবং আপনি তাদের নাম পরিবর্তন করে একটা বাহিনীর ইমেজ ডেভেলপ করা বা তাদের সুনাম অক্ষুণ্ণ রাখা, এটা কখনো পসিবল হয় বলে আমি মনে করি না। নতুন নামে আসা SIF নিয়ে আশা জাগা নিয়ে কথাও শোনালেন তিনি। তাদেরকে অ্যাপলিটিক্যাল হতে হবে, যে পলিটিক্যাল ইনফ্লুয়েন্সের বাইরে গিয়ে তাদেরকে কাজ করতে হবে। সেসব করার জন্য যদি আলাদা কমিশন গঠন করতে হয় সেটা করা উচিত। যা এইসব কমিশনের মাধ্যমে তারা সরাসরি সেই কমিশন মাধ্যমে তারা পরিচালিত হবে। তারা শুধুমাত্র স্পেসিফিক কোনো ব্যক্তি, স্পেসিফিক কোনো রাজনৈতিক দলের হয়ে তারা কাজ করবে না। যদি এটা আমরা করতে পারি তাহলে তাদের সুনাম আগের অবস্থায় আমরা ফিরিয়ে নিয়ে আসতে পারবো। তিনি এও বলেছেন, নাম যাই হোক না কেন, কঠোর নজরদারি আর জবাবদিহি নিশ্চিত করা গেলেই র্যাব বুঝে নতুন সংস্করণে আসা এই বাহিনী আবারও সাধারণ মানুষের আস্থা অর্জন করতে পারবে। ফরহাদুজ্জামান, ডিবিসি নিউজ, ঢাকা। সেনাবাহিনীর পেশাদার সদস্যরা র্যাবে গিয়ে পেশাদার খুনিতে পরিণত হতেন বলে মন্তব্য করেছেন সাবেক সেনা প্রধান ইকবাল করিম ভূঁইয়া। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে গুম ও হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের প্রথম সাক্ষী হিসেবে তিনি এই মন্তব্য করেন। এ সময় গুম ও হত্যার বিষয়ে জিয়ার বেপরোয়া মনোভাবের কথাও তুলে ধরেন তিনি। 1/11 সরকারের সময় রাজনীতিবিদ থেকে ব্যবসায়ী, যখন তখন যাকে তাকে তুলে নিয়ে নির্যাতন করত সেনা গোয়েন্দা সংস্থা DGFIর কতিপয় কর্মকর্তা। কিন্তু অপরাধ করেও বিচারের মুখোমুখি হতে হয়নি কাউকে, যা সেনাবাহিনীর মনস্তত্ত্বে বিচারহীনতার সংস্কৃতির জন্ম দেয় বলে মনে করেন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া। র্যাবে সেনা সদস্যদের যুক্ত করা বড় ভুল ছিল বলেও মন্তব্য করেন তিনি একজন সাবেক সেনাপ্রধান হিসাবে বর্ণনা করেছেন বাংলাদেশের সেনাবাহিনীকে কিভাবে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করে সেনাবাহিনীর পেশাদারিত্ব নষ্ট করা হয়েছে, এবং তিনি বলেছেন যে আমরা পেশাদার সৈনিকদেরকে র্যাবে পাঠাতাম এবং তারা পেশাদার খুনি হয়ে র্যাবে আবার ব্যাক করত, এবং তিনি এই সব অফিসারদেরকে, সামরিক বাহিনীর অফিসারদেরকে র্যাবে পাঠানোর ব্যাপারে ঘোরতর আপত্তি জানিয়েছে। সাবেক সেনাপ্রধানের দাবি, গুম ও হত্যার বিষয়ে বেপরোয়া ছিলেন সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান। সর্বোপরি তিনি আজকে যার বিরুদ্ধে সাক্ষী দিতে এসেছিলেন সেই জিয়াউল আহসান, তিনি কিভাবে মানুষ হত্যা করেছেন, র্যাবে গিয়ে তার গুমপূর্বক মানুষ হত্যা করার ব্যাপারে যে তার দক্ষতা এবং বেপরোয়া মনোভাব ছিল, সেটির বিষয়ে তিনি আদালতে বলেছেন। এদিন সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে 104 জনকে গুম ও হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের প্রথম সাক্ষী হিসেবে সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়ার সাক্ষ্য সোমবার পর্যন্ত মুলতবি করে ট্রাইব্যুনাল 1। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। নারীর ক্ষমতায়ন ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়, এমন মন্তব্য করে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান জানিয়েছেন, বিএনপি সরকার গঠন করলে মেয়েদের বিনামূল্যে স্নাতকোত্তর শিক্ষা, অন্তঃসত্ত্বাদের স্বাস্থ্য রক্ষায় উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবা কেন্দ্র প্রতিষ্ঠা করা হবে। আর রাজনীতিতে সক্রিয় হতে নারীকেই ভূমিকা রাখতে হবে বলে মনে করেন তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। রবিবার গুলশান সোসাইটি পার্কে নারী শিক্ষা ও স্বাস্থ্য নিয়ে আয়োজিত আলোচনা সভায় অংশ নেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। শিশুর পূর্ণাঙ্গ
এ সময় বিএনপি সরকার গঠন করলে নারী শিক্ষা এবং স্বাস্থ্য খাতে বিনিয়োগ বৃদ্ধির প্রতিশ্রুতি দেন তিনি। জানান নারীদের জন্য বিনামূল্যে স্নাতকোত্তর শিক্ষা ও উন্নত পর্যায়ে স্বাস্থ্যসেবা কেন্দ্র প্রতিষ্ঠার কথা। শিক্ষা সম্প্রসারণ, উদ্যোক্তা নারীদের জন্য বিশেষ সহায়তা এবং অন্যান্য সহায়ক পদক্ষেপের মাধ্যমে নারীদের ক্ষমতায়নকে আরও দৃঢ় করার প্রতিশ্রুতি দেন তিনি। উদ্যোক্তা নারীদের আর্থিক ও দক্ষতা সহায়তা প্রদান করব। আনুষ্ঠানিক অর্থনৈতিক খাতে নারী কর্মস্থান বৃদ্ধি করা হবে। আমরা নিশ্চিত করতে চাই নিরাপত্তা এবং তাদের সুরক্ষা, নিরাপদ আবাসন ও যাতায়াত ব্যবস্থা, কর্মস্থলে ডে কেয়ার সেন্টার। এদিকে গণতন্ত্রের সংগ্রামে নারীর অবদান ও আগামীর বাংলাদেশ নিয়ে সেমিনারে অংশ নেন তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। ধর্মের দোহাই দিয়ে নারীকে অবমাননার সুযোগ নেই উল্লেখ করে এতে বক্তারা বলেন, রাজনৈতিক ইস্তেহারে নারী ক্ষমতায়নের কথা বলা হলেও বাস্তবে এর চর্চা নেই। এদিকে নারীর রাজনৈতিক অংশগ্রহণ জরুরি বলে মনে করেন জাইমা রহমান। আমরা যদি সুযোগ না পাই, এরকম পলিটিক্যাল অ্যাক্সেস যদি না পাই, এই ফাইন্যান্সিয়াল অ্যাক্সেস যদি না পাই, এই সি সুইটে অ্যাক্সেস যদি না পাই, তখন কিন্তু মানে এই যে পলিসিজ ইমপ্লিমেন্টেশন, যে আচ্ছা ঠিক আছে আমাদের দৃষ্টিভঙ্গি কি, আমরা যে পার্সপেক্টিভ দিয়ে কাজ করব, ওইগুলো কিন্তু হয় না। যদি নারীরা না থাকে পলিসি বানানোর সময়, তাহলে কিন্তু পুরোপুরি আমরা জানতে পারবো না। এই জন্য পলিটিক্যাল পার্টিসিপেশন খুবই জরুরি। সেমিনারে উঠে আসে সমাজ, কর্মক্ষেত্র, রাজনৈতিক পথ চলায় নারীদের বৈষম্য ও বঞ্চনার কথা। নারী প্রতিনিধিরা বলেন, নির্বাচন সামনে রেখে যখন নারীর অধিকার নিয়ে কথা বলা উচিত, তখন আলোচনা করতে হচ্ছে তাদের অস্বস্তি নিয়ে। তাদের কাছ থেকে কিন্তু সিস্টেম্যাটিক। তুষার আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। 15 ফেব্রুয়ারি পর্যন্ত ধর্মঘট স্থগিতের ঘোষণা দিয়েছে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ। এদিকে আন্দোলনে সম্পৃক্ত বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের 14 নেতাকে সাময়িক বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। বন্দর চেয়ারম্যানের অভিযোগ, বন্দরকে হাইজ্যাক করার চেষ্টা করছেন কিছু বিপথগামী কর্মচারী। গেল সপ্তাহের শনিবার থেকে চট্টগ্রাম বন্দরে শুরু হয় বিক্ষোভ, অবরোধ, কালো পতাকা মিছিল ও কর্মবিরতি। চলে টানা 6 দিন। গত শুক্র ও শনিবার কর্মসূচি শিথিল করার পর আবারও দেশের প্রধান সমুদ্র বন্দর ধাবিত অচলাবস্থার দিকে। শ্রমিক কর্মচারীদের ফের অনির্দিষ্টকালের কর্মবিরতির প্রভাব পড়েছে সরবরাহ ব্যবস্থায়। চট্টগ্রাম বন্দরের মানুষ ঐক্যবদ্ধ। আমাদের নেতৃত্বে কোনো অবস্থাতেই এই ফ্যাসিবাদের উদ্দেশ্য সফল হতে দেবে না ইনশাআল্লাহ। ধর্মঘটের কারণে বন্দরের ভেতরে এবং আশপাশের ইয়ার্ডগুলোতে তৈরি হয়েছে তীব্র জ্বর। 59,000 টিউএস ধারণ ক্ষমতার বন্দরে জমেছে 41,000 টিউএস। বহির্নোঙরে পণ্য নিয়ে অবস্থান করছে প্রায় শতাধিক জাহাজ। ধর্মঘটে ব্যাহত হচ্ছে আমদানি রপ্তানি কার্যক্রম। এতে সময় মতো রপ্তানি না হলে আশঙ্কা রয়েছে পোশাকের ক্রয়াদেশ বাতিলের। বহির্বিশ্বে বাংলাদেশের ইমেজের যে ক্ষতি হয়েছে, সেটার একটা বড় ধরনের সুদূর প্রসারী প্রভাব পড়বে বলে আমরা মনে করছি, যেটা আমাদের দেশের অর্থনীতিকে ধ্বংস করে দেবে। সেটাকে অবিলম্বেই সরকার উদ্যোগ নিয়ে সমাপ্ত করতে হবে। রবিবার দুপুরে সংবাদ সম্মেলনে বন্দর চেয়ারম্যান অভিযোগ করেন, বন্দরকে হাইজ্যাক করার চেষ্টা করছে কিছু বিপথগামী কর্মচারী। জানান, এনসিটি নিয়ে ডিপি ওয়ার্ল্ডের সাথে আলোচনা চলমান রয়েছে এবং চুক্তি হলে তা হবে দেশের স্বার্থ রক্ষা করেই। তো চুক্তি এখনো হয়ই নাই। একটা প্রিম্যাচুর একটা প্রসেস নিয়ে এইভাবে আগের থেকে একটা ভণ্ডুল করার আমার কাছে মনে হয় যে একটা অপপ্রচেষ্টা অথবা বাধাগ্রস্ত করা। জনগণের স্বার্থে, ভবিষ্যতের স্বার্থে এবং বন্দরের স্বার্থে এইটা যেটা করার সেইটাই হবে। এখন কখন শেষ হবে, কবে হবে, এইটা ওই প্রসেসটা শেষ হওয়ার পরেই চুক্তি হবে। এদিকে নির্বাচনে বিঘ্ন ঘটাতেই বন্দরে আন্দোলন করা হচ্ছে বলে অভিযোগ নৌ পরিবহন উপদেষ্টার। যারা বন্দর বন্ধ করে পরিস্থিতি খারাপ করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। প্রধান উপদেষ্টাকে দিয়েছেন, যে মেসেজটা আমি পেয়েছি, যে তারা আরো সময় চায়, যেহেতু আমরা যেভাবে যেই জায়গায় আছি সেই জায়গায় আসতে তাদের আরো সময় প্রয়োজন। দেয়ারফর এই নেগোসিয়েশন চলবে, ইভেন ইলেকশনের পরেও চলবে, এটা যদি প্রয়োজন হয়। রমজানের আগ মুহূর্তে বন্দরে অতিরিক্ত খরচ যোগ হলে তা ভোক্তাদের চাপে ফেলবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। চট্টগ্রাম বন্দরকে বলা হয় দেশের অর্থনীতির সমৃদ্ধির স্বর্ণদ্বার। এই বন্দরকে ঘিরে যখন নানামুখী সমস্যার সৃষ্টি হয়, তখন শঙ্কিত হয়ে পড়েন আমদানি ও রপ্তানিকারকরা। দ্রুত এই সমস্যার সমাধান না হলে থমকে যেতে পারে দেশের অর্থনীতির এই লাইফলাইন। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।
অধিকৃত পশ্চিম তীরে নিয়ন্ত্রণ জোরদারের অনুমোদন দিয়েছে ইসরায়েলি মন্ত্রিসভা। এই সিদ্ধান্তকে বিপজ্জনক বলেছে ফিলিস্তিন। রবিবার ফিলিস্তিনের রাষ্ট্রপতির দপ্তর একে দেয়া বিবৃতিতে একে বসতি সম্প্রসারণ ও জমি দখলের প্রচেষ্টা বলে আখ্যা দেওয়া হয়েছে। এ নিয়ে অবিলম্বে মার্কিন যুক্তরাষ্ট্র এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে হস্তক্ষেপ করারও আহ্বান জানানো হয়। এদিকে ইসরায়েলের এই সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে জর্ডান। সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ডিবিসির সঙ্গেই থাকুন।